রমেশ তার বিয়েতে সাইকেলে করে যাচ্ছিল আর বরযাত্রীরা হেঁটে যাচ্ছিল। বিয়ে বিয়ে, আমার গরিব বন্ধুর বিয়ে, সবাই দেখে যাও আজ আমার গরিব বন্ধুর বিয়ে। মেয়ের বাড়ির লোকেরাও গরিবই ছিল, তাই যেমন তেমন করে রমেশ আর মমতার বিয়ে হয়ে গেল। আর পরের দিন যখন রমেশ মমতাকে সাইকেলের সামনের দিকে বসিয়ে নিয়ে যাচ্ছিল, তখন মমতা জিজ্ঞেস করলো, রমেশ, এই রাস্তাটা তো স্টেশনের দিকে যাচ্ছে, তোমার বাড়ি কি অনেক দূরে? আমাদের কি ট্রেনে করে যেতে হবে? না না মমতা, তুমি এটাই ধরে নাও যে স্টেশনের পাশেই তোমার শ্বশুর বাড়ি। তাহলে তাড়াতাড়ি চলো না, আমার না শ্বশুর বাড়ি দেখতে খুব ইচ্ছে করছে। কিন্তু মমতা জানতো না যে শ্বশুর বাড়ি দেখে ওর চোখ ছানা বড়া হয়ে যাবে। এরপর স্টেশন থেকে প্রায় 2 কিলোমিটার আগে জঙ্গলের মাঝামাঝি যেখানে একটা ট্রেনের বগি দাঁড়িয়েছিল, সেখানে রমেশ তার সাইকেলটা থামালো। কি গো, জঙ্গলের মাঝখানে বগির কাছে সাইকেল কেন থামালে? না না মমতা, এই রেলের বগিটা দেখেছো তো, এটাই তোমার শ্বশুর বাড়ি, এটাই। এই দেখে মমতা অবাক হয়ে গেল। আমি জানতাম যে তুমি পৃথিবীতে একা, কিন্তু তোমার কাছে যে থাকার ঘরও নেই সেটা তো জানতাম না। তুমি এখনো আমার পাশে থাকবে তো মমতা? এটা তুমি কি কথা বলছো? হয়তো আমি প্রথম মেয়ে যার শ্বশুর বাড়ি হবে ট্রেনের বগিতে। তুমি শুধু দেখো, এই ট্রেনের বগিকে আমি এত সুন্দর করে সাজাবো যে রাজপ্রাসাদও হার মেনে যাবে। আরে বাহ, রমেশ তো আগে থেকেই সব ব্যবস্থা করে রেখেছে। ট্রেনের শ্বশুর বাড়িতে খুব মজা হবে। এরপর মমতা বগিটাকে এত সুন্দর করে সাজালো যেটাকে দেখে মনে হলো একটা ভালো ঘরের মতো। রমেশ ঘরে ঢুকে এসব দেখে অবাক হয়ে গেল। যাই হোক, রাতে ফুলসজ্জার পর ওরা ঘুমিয়ে পড়লো আর সকালে খুব তাড়াতাড়ি উঠে পড়লো। মমতা, আমি স্টেশনে সাফাইয়ের কাজ করি, আমি মাঝে মাঝে আসবো, তোমার সাথে দেখা করে যাব, তুমি নিজের খেয়াল রেখো। ঠিক আছে, তুমি নিশ্চিন্ত হয়ে কাজ করো, আর সন্ধেবেলায় তোমার সাথে আমার কিছু কথা আছে। এরপর রমেশ কাজে চলে গেল। আর এরপর সন্ধেবেলায় রমেশ ফিরে আসার আগে মমতা খাবার বানিয়ে রেখে দিয়েছিল। মমতা, কত মাস চলে গেল, আমি এরকম দৃশ্যের আগে কখনো দেখিনি। আমি যখন কাজ থেকে ফিরতাম তখন আমি নিজেই খাবার বানাতাম আর খেয়ে ঘুমিয়ে পড়তাম, কিন্তু তোমার আশাতে সব বদলে গেল। খাবার খেয়ে দুজনে নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। তোমার সাথে কি হয়েছিল বলো তো? মমতা, তুমি আমার স্ত্রী, আমার জীবনের সবকিছু জানার তোমার অধিকার রয়েছে। আজ থেকে কিছু বছর আগে আমি আমার বৃদ্ধ মা বাবার সাথে এখান থেকে 5 কিলোমিটার দূরে চন্দনপুর গ্রামে থাকতাম। আমাদের একটা কাঁচা মাটির বাড়ি ছিল যেখানে আমরা সবাই মিলেমিশে থাকতাম। আমার বাবা চাষবাস করত আর আমিও দিনমজুরের কাজ করতাম। তারপর একদিন বাবার শরীর খুব খারাপ হয়ে গেল। ডাক্তারবাবু বললেন, দেখুন, আমি আপনাদের কতবার বলেছি যে এনাকে হাসপাতালে ভর্তি করুন, এনার ক্যান্সার এখন 2nd স্টেজে চলে গেছে, যদি এনাকে তাড়াতাড়ি হসপিটালে না ভর্তি করা হয় তাহলে এনার প্রাণও যেতে পারে। ডাক্তারবাবু, বাবাকে আজকেই হসপিটালে ভর্তি করে দিন, আমি 2-3 দিনের মধ্যে টাকার ব্যবস্থা করে নেব। দেখুন, সব থেকে আগে সমস্ত ফর্মালিটিগুলো পূরণ করতে হবে, ফিস জমা করতে হবে, তারপরেই এনাকে অ্যাডমিট করা যেতে পারে। টাকার জোগাড় হয়ে গেলে বাবাকে নিয়ে হাসপাতালে চলে আসবেন। এই বলে ডাক্তারবাবু ওখান থেকে চলে গেলেন। বাবা, তুই আর বেকার বেকার চিন্তা করিস না, যার সময় হয়ে আসে ভগবান তাকে ডেকেই নেন। চিন্তা করো না বাবা, আমি প্রধান মশাইয়ের সাথে গিয়ে কথা বলছি, আমি তোমাকে কিচ্ছু হতে দেব না। মা, তুমি বাবার খেয়াল রাখো, আমি এক্ষুনি আসছি। প্রধান মশাই, আমার বাবার শরীর খুব খারাপ, ওনাকে এক্ষুনি হসপিটালে না ভর্তি করলে ওনার প্রাণও চলে যেতে পারে। আমার এক্ষুনি 10 লাখ টাকা প্রয়োজন, কিছু সাহায্য করুন। দেখছেন মুনিমজি, এর মুখ দেখে তো মনে হচ্ছে জীবনে 10 টাকাও দেখেনি, আর এখন 10 লাখ টাকা চাইছে। শোনো ভাই, এত টাকা আমি ধার দিতে পারবো না এখন তোমাকে, যাও। প্রধান মশাই, আপনি আমার ঘর বাড়ি জমি সবকিছু বন্ধক রেখে দিন, কিন্তু আমাকে 10 লাখ টাকা দিয়ে দিন। আমি তো এই গ্রামেরই লোক, আপনি তো আমাকে চেনেন, আমি তো আর কোথাও পালিয়ে যাব না। ঠিক আছে, আমি উকিল সাহেবের সাথে কথা বলে তোমাকে 5 দিন পরে ডাকছি, 5 দিন পরে এসে টাকা নিয়ে যেও। প্রধান মশাই, এত সময় নেই, আমায় বাবাকে এক্ষুনি হাসপাতালে ভর্তি করতে হবে। দেখো, আমাদের উকিল বাবু বাইরে গেছে, উনি ফিরলে তখনই সই হবে আর তখনই তুমি টাকা পেতে পারো। এখন যদি তোমার অত তাড়াই থাকে তাহলে চুরি ডাকাতি যা ইচ্ছে করো। মুনিমজি, এই ভিখারিটাকে এখান থেকে তাড়ান। এরপর প্রধানের লোকেরা ওকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিল। এর 5 দিন পর মুনিমজি রমেশকে ডাকলে ও ছুটে জমিদারের বাড়িতে যায়। এরপরও না পড়েই সই করলো আর টাকা নিয়ে চলে এলো।
এরপরও বাবাকে হসপিটালে অ্যাডমিট তো করলো, কিন্তু সময় শেষ হয়ে গিয়েছিল। আমি তো অনেকদিন আগেই বলেছিলাম টাকার ব্যবস্থা করে ওনাকে ভর্তি করাতে, কিন্তু আপনারা এতদিন দেরি করলেন। যান, এখন নিয়ে যান এনাকে। বাবা মারা যাওয়ার পর সেই শোকে আমার মাও কিছুদিন পরে মারা গেলেন। তারপর আমি এদিক ওদিক সাফ সাফাইয়ের কাজ শুরু করলাম। ওই বাড়িতে আর আমার থাকতে ভালো লাগতো না। তার 1 মাস পর প্রধান মশাই যখন ওনার উকিলকে পাঠালেন, তখনই আমি বুঝতে পারলাম যে উনি জোচ্চুরি করে আমার ঘর বাড়ি সমস্ত কিছু লিখিয়ে নিয়েছেন। আমার তখন টাকার এত প্রয়োজন ছিল যে আমি কাগজটা না পড়েই তাতে সই করে দিয়েছিলাম। রমেশের এই কথা শুনে মমতার চোখে জল চলে আসে। তুমি চিন্তা করো না, যা হয়ে গেছে তা তো আমরা বদলাতে পারবো না, কিন্তু যারা তোমার সাথে অন্যায় করেছে তাদেরকে আমরা উচিত শিক্ষা তো দিতে পারবো। ওই দিন থেকে রমেশ আর মমতা দুজনে মিলে স্টেশনে কাজ করতে লাগলো। ওরা চা আর সিঙ্গারা বিক্রি করতে লাগলো। এরপর ধীরে ধীরে কিছু টাকা জমলে মমতা আর রমেশ ট্রেনের শ্বশুরবাড়ির কিছু দূরে রাস্তার ধারে একটা চা আর সিঙ্গারার দোকান খুললো। এই রাস্তায় দোকান খুলে আপনারা খুব ভালো কাজ করেছেন। এখানে দূর দূর অব্দি কোনো দোকান নেই। আপনাদের জন্য আমাদের মতো পথিকদের খুব সুবিধা হয়েছে। ওরা কিছুদিনের মধ্যেই অনেক টাকা রোজগার করে নিল। একদিন ওদের দোকানে ওই রাস্তায় ডিউটিরত পুলিশ অফিসার এলেন। আপনাদেরকে আমি ট্রেনের বগিতে দেখেছি। আপনাদের কি কোনো ঘরবাড়ি নেই নাকি? এরপর ওরা নিজেদের সমস্ত কথা ওই পুলিশ অফিসারকে জানায়। সব শুনে অফিসার বললেন, আইন অনুযায়ী এখন আপনার জমি আর বাড়ি তো ওই প্রধান মশাইয়েরই, কিন্তু এবার আমি আইনি বুদ্ধি খাটিয়েই আপনার জমি আর বাড়ি আপনাদেরকে আমি ফিরিয়ে দেবো। বৌদি, আশা করছি প্রধান মশাই আপনাকে কখনো দেখেনি। না, আমি কোনোদিন ওই গ্রামে যাইনি। কাল তাহলে আমি সিভিল ড্রেস পরে আপনার সাথে গ্রামে যাব। রমেশ বাবু, আপনি দূরে দাঁড়িয়ে থাকবেন। পরের দিন ওই পুলিশ অফিসার মমতাকে নিয়ে প্রধানের বাড়িতে গেল। প্রধান সাহেব, আমি এই ম্যাডামের ম্যানেজার। আসলে ইনি এই গ্রামে একটা সাবানের ফ্যাক্টরি খুলতে চান। আপনার পারমিশন লাগবে। আপনি পারমিশন দিলে আপনাকে 1 কোটি টাকা দেওয়া হবে। ম্যানেজার, একটা কাজ করো, ওনাকে দিয়ে সাইন করিয়ে নাও আর ওনাকে 1 কোটি না 2 কোটি দিয়ে দাও। আর প্রধান লোভে পড়ে গিয়ে না পড়েই কাগজে সাইন করে দিল। ধন্যবাদ প্রধান সাহেব, খুব সহজেই কাজটা হয়ে গেল। আমি ইন্সপেক্টর পান্ডে। রমেশ বাবু, চলে আসুন। তখনই ওখানে রমেশ চলে এলো। কিরে, বেচারা জমি আর বাড়ি ঠকিয়ে নিয়েছিলিস না? আজকে তোর পথেই তোকে শিক্ষা দিলাম আমরা। আজ এরা এদের জমি বাড়ি সবকিছু ফিরে পেল। রিমি দেরি করে ঘুম থেকে উঠে স্নান করে রান্নাঘরে যায়, যেখানে তার বৌদি সকলের জন্য জলখাবার বানাচ্ছিল। আর রান্নাঘরে গিয়ে রিমি তার বৌদিকে বলে, বৌদি, আমার জন্য 1 কাপ কফি করো। আর ব্রেকফাস্টে কি বানিয়েছো? ঘিয়ের পরোটা আর আলুর দম। কি, ঘিয়ের পরোটা? না বৌদি, আমি তোমাকে বলতেই ভুলে গেছিলাম। দাদা না গোলমরিচের গুঁড়ো দিয়ে পনির স্যান্ডউইচ খেতে খুব ভালোবাসে। রবিবার দিন দাদা ওটাই খায়। বৌদি, তুমি দাদার জন্য তাড়াতাড়ি ওগুলো বানিয়ে দাও, ঠিক আছে? ঠিক আছে দিদি, আমি ওনার জন্য স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি। অলকা ছিল একজন সুন্দরী, সুশীল আর সংস্কারী মেয়ে। আর এই গুণটাই অলকার বর পলাশের পছন্দ হয়েছিল। তাই তো পলাশ অলকাকে বিয়ে করে নিয়ে আসে। কিন্তু রিমি অলকার উপর সবসময় হিংসে করত। সুযোগ পেলেই সে তার বৌদিকে অপমান করত। আর রিমির কথা মতো অলকা কিছুক্ষণ পর সকলের জন্য জলখাবার নিয়ে আসে আর পলাশের জন্য স্পেশাল ভাবে পনির স্যান্ডউইচ বানিয়ে আনে, যা দেখে, আরে বাহ, পনির স্যান্ডউইচ! থ্যাংক ইউ অলকা, আমার অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিল। এই বলে পলাশ স্যান্ডউইচ মুখে দিতেই সে জোরে জোরে হাসতে থাকে, যা দেখে অলকার শাশুড়ি জানকী রেগে গিয়ে বলে, কি হয়েছে রে বাবা? বৌমা, তুমি এতে গোলমরিচের গুঁড়ো দাওনি তো? বলো। হ্যাঁ মা, দিয়েছি তো। মাথা খারাপ হয়ে গেছে তোমার? তুমি জানো না গোলমরিচের গুঁড়োতে আমার ছেলের অ্যালার্জি আছে? আমার মুখ না দেখে যাও, তাড়াতাড়ি ডাক্তারকে ফোন করো। আর কিছুক্ষণ পর ডাক্তার বাড়ি এসে পলাশকে ওষুধ দিয়ে যায়। কেন রে মুখপুরি, কি দরকার ছিল গোলমরিচ দেওয়ার? তোর কারণে আমার ছেলের অবস্থা দেখ খারাপ হয়ে গেল। কিন্তু মা, আমাকে তো রিমি দিদি বললো গোলমরিচ দেওয়ার জন্য। হায় ভগবান, কেমন মিথ্যে কথা বলছে! আমি আমার ভাইকে এমন কষ্ট কেন দেব? এখন সব দোষ আমার উপর দিচ্ছ? বাহ বৌদি বাহ, এইরকম ভুল যদি আর কখনো হয় খুব খারাপ হবে কিন্তু, বলে দিলাম। বেচারি অলকা চুপচাপ সব কথা শুনতে থাকে। এভাবে অনেকটা সময় কাটে। অহংকারী ননদ তার বৌদিকে অপমান করার কোনো সুযোগই ছাড়ত না।
এমনই একদিন রিমি কলেজ থেকে বাড়ি আসার পর, বৌদি আমার জন্য 1 কাপ চা আনো তো, মাথাটা খুব যন্ত্রণা করছে। আর কিছুক্ষণ পর অলকা রিমিকে 1 কাপ চা এনে দিয়ে তার নিজের কাজ করতে থাকে। কিন্তু তখনই হঠাৎ রিমি রেগে গিয়ে জোরে চিৎকার করে বলে, মা মা, এই দেখো তোমার ভালো বৌমা কি করেছে। কি হলো রে মা, এত রাগ করছিস কেন? চা ভালো হয়নি? চা খাওয়ার মতো হলে তবেই না খাবো। এই দেখো বৌদি এটাতে মরা টিকটিকি মিশিয়েছে, যাতে আমি এটা খেয়ে মরে যাই। কি? হায় ভগবান, মা তুই এটা খাসনি তো? তুই ঠিক আছিস তো? কিন্তু এটা কি করে হলো? আমি তো নিজে কাপ ধুয়ে চা ছেঁকে দিয়েছি। জানি না ও কি চায়। প্রথমে আমার ছেলেকে গোলমরিচ খাওয়ালো, তারপর আমার মেয়েকে মরা টিকটিকি খাওয়াচ্ছে। মারতে চাস আমাদের সবাইকে? বল, মেরে ফেলতে চাস আমাদের? বৌদি, আমি তোমার একমাত্র ননদ, আর তুমি আমাকে মেরে ফেলতে চাইছিলে? ছি বৌদি ছি। আমাকে পছন্দ না হলে সরাসরি বলে দাও, তবে আমাকে এভাবে মেরে ফেলো না। কাঁদিস না রে মা, তুই চল ঘরে গিয়ে এখন আরাম কর। এরপর মা নিয়ে ঘরে চলে যাওয়ার পর বেচারি অলকা বসে বসে ভীষণ কাঁদে আর মনে মনে ভাবে, জানি না ননদ কেন আমাকে সবসময় অপমান করে। আমি কি ভুল করি বুঝতেই পারছি না। আমার নামে মিথ্যে বদনাম দেয়। হয়তো আমারই কোনো ভুল আছে। নিজেকে দোষ দিতে দিতে অলকা ঘরের কাজ করে। এভাবেই সময় কাটে। আর প্রত্যেকদিন রিমির অত্যাচার বেড়েই চলেছিল। সমস্যা তো এমন জায়গায় পৌঁছিয়ে গেছিল যে পলাশ আর তার মা এখন সবসময় অলকাকে বকাবকি করত, যা দেখে অলকা তো খুবই খুশি হতো। কিন্তু এত কিছুর পরেও তার মন ভরে না। সে আরো প্ল্যান করতে থাকে, যে করেই হোক আমাকে ওকে বাড়ি থেকে বের করতেই হবে। অহংকারী ননদ তার কুবুদ্ধি দিয়ে একটি প্ল্যান তৈরি করে আর সুযোগ বুঝে অলকার ঘরে চুপি চুপি গিয়ে অলকার একটি ফটো চুরি করে নেয়। এইবার সুযোগ এসেছে। এবার দেখো বৌদি, এমন প্ল্যান বানিয়েছি যে সবাই তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবে। ফটো নিয়ে সেখান থেকে চলে যায়। আর একদিন যখন বাড়িতে সবাই একসঙ্গে বসে খাবার খাচ্ছিল, তখন সেখানে রিমি আসে। দিদি তুমি চলে এসেছো, বসো, আমি তোমার জন্য খাবার আনছি। এমন সতী সাবিত্রীর মতো ভান করো না তুমি। সারাদিন বাড়ি পুজো করছো, রাম রাম নাম করছো, আর এমন কুকর্ম করে বেড়াচ্ছ। তোমার লজ্জা করে না এসব করতে? ছি, তুমি যে আমাদের সবাইকে প্রাণে মারতে চাও সেটা আমরা অনেক আগে থেকেই জানি, কিন্তু এখন বুঝতে পারছি যে তুমি এমনটা কেন করতে চাইছো। তোমাকে হাতে নিতে ধরে ফেলেছি। দাদা, মা, এই মেয়েটা আমাদের খারাপ করার সঙ্গে সঙ্গে আমাদেরকে ঠকাচ্ছেও। ওর আগে থেকেই বিয়ে হয়ে গেছে, ওর বর আছে একটা। এইসব তুমি কি বলছো দিদি? আমি পলাশকেই ভালোবাসি, ওই আমার একমাত্র স্বামী। আর তুমি এইসব কেন বলছো? কিছু বুঝতে পারছি না। আচ্ছা, আমি মিথ্যে কথা বলতে পারি, কিন্তু এই ফটোটা তো মিথ্যে কথা বলছে না। এখানে তুমি বউ সেজে আছো, আর বর সে তো আমার দাদা নয়। কে তোমার প্রেমিকটা, বলো? রিমির এইসব কথা শুনে পলাশ উঠে এসে রিমির গালে জোরে একটা থাপ্পড় মারে। পলাশ, ওকে কেন মারছিস? মারলে তোর বউকে মার, যে আমাদেরকে ঠকাচ্ছে। চুপ করো মা, অনেক হয়েছে। আসলে কি বলো তো মা, তোমার অহংকারী মেয়ের ভালোবাসায় তুমি অন্ধ হয়ে গেছো, তাই ওর সব কথা তোমার সত্যি লাগছে। আরে এই যে ছবিটা তুমি দেখছো, এটা মিথ্যে। আরে রিমি এটা নিজে বানিয়েছে। আর এটা আমিও জানতে পারতাম না যদি স্টুডিওটা আমার বন্ধুর না হতো। ও নিজে ফোন করে আমাকে জানিয়েছে, আমার বোনের কীর্তি। দিদি, তুমি এমনটা কেন করছো? যে আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছো, বলো কেন করছো এমন? কেননা তোমার আর দাদার লাভ ম্যারেজ হয়েছে। আমিও একটা ছেলেকে ভালোবাসতাম, কিন্তু বাড়িতে যখন সে কথা বলেছি তখন মা আর দাদা সম্পূর্ণ অস্বীকার করেছে। কিন্তু তোমাদের লাভ ম্যারেজ তো সবাই মেনে নিয়েছে। কেন? আমি কি দোষ করেছি? তোমার সঙ্গে এমন অন্যায় করে আমি শান্তি পেয়েছি, শান্তি। এই শুনে অলকা সবাইকে বলল, পলাশ, মা, তোমরা এটা ঠিক করনি। দিদি যখন কাউকে ভালোবাসে তখন তোমাদের মেনে নেওয়া উচিত ছিল। ভালোবাসা তো এই পৃথিবীর সব থেকে সুন্দর জিনিস। তাহলে এমন অবিচার করো না। আমি বলছি শোনো, তোমরা ওই ছেলেটার সঙ্গে কথা বলে দিদির বিয়েটা পাকা করো। অলকার মুখে এইসব শুনে রিমি তার কাজের জন্য খুবই দুঃখিত হয় আর নিজের ভুলটা বুঝতে পেরে হাত জোর করে অলকাকে বলি, আমাকে ক্ষমা করে দিও বৌদি, আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, তারপরেও তুমি আমার ভালো চাইছো। এই শুনে অলকা রিমিকে ক্ষমা করে দিয়ে তাকে জড়িয়ে ধরে। এইসব দেখে জানকী আর পলাশও তাদের ভুলটা বুঝতে পারে আর তারাও রিমির কাছে ক্ষমা চায়। আর কিছুদিনের মধ্যেই রিমির ভালোবাসার মানুষের সঙ্গে রিমির বিয়ে দেয়। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।
যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।